নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প সুদপুরের স্বর্ণবন্ধনী। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প সুদপুরের স্বর্ণবন্ধনী। সোদপুর নয়, সুদপুর। এ কাটোয়া নেমে যেতে হয়। এখন তো পিচ রাস্তা, দেদার গাড়ি ঘোড়াও চলছে। তা আমি যেবার রমানাথ মণ্ডলের বাড়িতে কালী পুজোর সময় দিন দুয়েকের জন্য থিতু হয়েছিলাম। পায়ে হাঁটা মাটির রাস্তা ছাড়া গতি ছিল না। একটা সিগারেট ধরিয়ে তারানাথ কিশোরীর উদ্দেশ্যে বললেন, এ একেবারে তোমার নিশ্চিন্দিপুরের মতো গ্রাম দেশ। বিঘে বিঘে জমি, তাতে শুধু বাঁশঝাড়, কলা, কালকা সন্ধে আর শ্যাওড়ায় একেবারে ছেয়ে আছে চতুর্দিক। কিছু কিছু জায়গা এমনও আছে, দিনের বেলাতেও সেখানে মনে হয় এই সন্ধে নামলো বলে। হ্যাঁ, আর তেমন জলাশয়, তার আর অন্ত নেই যেন। মাটির বুকে যেখানেই এতটুকু পরিসর পেয়েছে, ভূগর্ভস্থ জল উঠে এসে কাকচক্ষু মেলে বসে আছে। দিনের বেলায় সেসব জলাশয়ের পাড়ে বসলে বেশ ভালো লাগে। ছড়িয়ে ছিটিয়ে থাকা বুনো ঝোপ জংলায় চোখে ভারী আরামও হয়। কিন্তু যেই সন্ধ্যাটি নামলো, মনে হয় জলতলের গভীরে কারা যেন বসে বসে ঘোঁট পাকাতে লেগেছে। হঠাৎ হঠাৎ ঝুপ করে শব্দ হয়, বুড়বুড়ি কাটার বক বক শব্দে গা ছমছম করে ওঠে থেকে থেকে। তাই তখন আবার অঘ্রাণ মাস, কুয়াশা হিমের রাজত্ব। তারানাথ থামলেন। সিগারেটের দগ্ধাবশেষটি নারকোল মালার মধ্যে নিভিয়ে দেওয়ার জন্য। অঘ্রাণের যে সময়টির কথা তারানাথ বললেন, সেটি আমার অনুভবে ভারী ধরা পড়ে। সূর্য ডোবার আগেই মনে হয় সে যেন আগাম ছুটি চাইছে। গ্রামের বাড়িগুলি ঘিরে তন্দ্রার মতো কুয়াশা জমে ওঠে, আর সেই আবরণ গায়ে জড়িয়ে ঢুলতে থাকে উঠোন, তুলসী মন্দির, ধানের গোলা, গরুর গাড়ি ইত্যাদি। ষড়ঋতু সামগ্রিকভাবে যদি মনুষ্য দেহ হয়, হেমন্ত তার ক্লান্তি, তার আলস্যটুকু। রমানাথের বাড়িতে রয়েছি প্রায় দিন দুয়েক হলো। সে সম্পন্ন গৃহস্থ। পূবমুখী পাকা একতলা বাড়িতে বেশ কয়েকটি ঘর আর ঠাকুর দালান রয়েছে। চৌহদ্দির মধ্যেই ফলের গাছ বেশ কয়েকটি, আর গোটা সাথে গাই। আর ওদিকে বাড়ির খিড়কির দরজা লাগোয়া একখানি বিশাল জলাশয়। বাড়িখানি পূবমুখী হলেও সেদিকে বারান্দা নেই, শুধু একখানি দরজা। বারান্দা রয়েছে বাড়ির ভিতর দিকে, সার সার দরজার সমান্তরালে। তা সেদিন আমি আর রমানাথ বারান্দায় বসে হুঁকো খাচ্ছি। হেমন্তের বেলা পড়ে আসছে পশ্চিমের বাঁশবাগানের শীর্ষদেশ ছুঁয়ে। রমানাথের ছেলে গোলক এসে নিচু গলায় বলল, বাবা মশাই, আবার? ছেলেটি কথাটি ভালো করে বলেও ওঠেনি। রমানাথ লাফিয়ে উঠল হুঁকো ফেলে। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা গরু চড়ানোর পাচনখানি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল খিড়কির দরজার উদ্দেশ্যে। গোলকের মা বোধহয় রান্নাঘর বা তুলসী তলার দিকেই ছিলেন। রমানাথের পিছন পিছন তিনিও। ওগো, ওগো, এই ভর সন্ধ্যেবেলায় যেও না গো, ওগো বলে আর্তনাদ করে উঠলেন। কিন্তু কে শোনে কার কথা?
খিড়কির দরজা খুলে রমানাথ আসন্ন সন্ধ্যায় ছোপ লাগা চতুষ্কোণ আলোর পরিসরটির দিকে কোথায় যেন একটা হারিয়ে গেল। গোলক আমার পাশে দাঁড়িয়ে কাঁপতে লাগলো ঠক ঠক করে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি কিছুই ঠাহর করে উঠতে পারলাম না। গোলকের কাঁপুনি দেখে আমার মনের মধ্যে একটা সন্দেহের সঞ্চার হলো। তাকে বললাম, কি হয়েছে রে গোলক? অমন কাঁপছিস কেন? প্রথমে সে কোনো কথাই বলতে পারল না। তাকে কাছে ডেকে মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে তবে একটু প্রকৃতস্থ হলো। তারপর কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, কুয়াশা কুয়াশা আজ খেয়ে যায়। একটা ঠান্ডা হিমেল হাওয়া হঠাৎই ভেসে এলো খিড়কির দরজা দিয়ে। আমার মনে হলো সেই হাওয়ার ভরে একটা আষ্টে শ্যাওলা শ্যাওলা কাদার গন্ধ ভেসে এলো। খুব আস্তে আস্তে গন্ধটা উঠোনময় ছড়িয়ে যেতে লাগলো। খিড়কির দরজার কাছে উদ্বিগ্ন মুখে গোলকের মা দাঁড়িয়েছিলেন। গন্ধটা মনে হয় তিনিও পেয়েছিলেন। খিড়কির দরজার দিকে বারবার তাকাতে তাকাতে তিনি বারান্দার দিকে হেঁটে এলেন। আমি দেখলাম তার ঠোঁট তীর তীর করে কাঁপছে। চোখের কোণে এমন ভাবে জল জমে উঠেছে অকাল মেঘের মতো, যেন এখনই উপচে পড়বে। আমি সান্ত্বনার সুরে তাকে বললাম, তুমি চিন্তা করো না মা, রমানাথের কিছু হবে না। আর আমি যখন এখানে আছি এর বিহিত একটা হবেই। কিন্তু তার আগে কিছু ঘটনা আমাকে জেনে নিতে হবে যে রমানাথ ফিরে আসুক, কেমন? সন্ধ্যা উপচে রাত্রি নেমেছে। তখন রমানাথ ফিরল। হাতের লাঠিটি ক্লান্তভাবে একপাশে ফেলে দিয়ে বারান্দার একেবারে কিনারায় বসে পড়ল। আমি বেশ কয়েকবার ডাকার পরে চমকে উঠে সে আমার দিকে তাকালো। তার চোখে যে শুধুমাত্র রাগ বা উদ্বেগ রয়েছে তা নয়। আমি খুব ভালো করে লক্ষ্য করে বুঝলাম সে ভয় পেয়েছে। তার এই হতোদ্যম ভীত ভাবটা কাটানোর জন্য আমি একটু গলা তুলেই বললাম, কি হয়েছে রমানাথ? বারান্দার কিনারা থেকে ঝুলন্ত পা দুটো তুলে আমার মুখোমুখি আসন করে বসলো সে। তারপর বলতে শুরু করলো, মাস চারেক হলো এটা হচ্ছে ঠাকুর মশাই। গেল আষাঢ়, না না, ওই শ্রাবণ থেকে। প্রথম যেদিন হয় সেদিন শ্রাবণের ভরা পূর্ণিমা। আমাদের খিড়কিরও যে পুকুরটি দেখেছেন সেটি অতি প্রাচীন আর গভীর। বাপ ঠাকুরদার মুখে শুনেছি তারাও ছোটবেলা থেকেই দেখে আসছেন। গ্রীষ্ম কি বর্ষা, শুকনো শীতেও তার জল অমনি থাকে। হ্যাঁ, তা সেদিন সকাল থেকে বৃষ্টি হতে হতে বিকেলের দিকে একটু ধরেছে। আকাশও বেশ মাজা মাজা রঙের, কিন্তু একটা চাপা অন্ধকার যেন আকাশে নয় মাটির উপরেই ছড়িয়ে আছে। তার দিকে তাকালে বুক আপনা থেকেই ঠান্ডা হয়ে আসে ঠাকুর মশাই। তা গোলকের মা উনুনে আঁচ দিয়ে পুকুর ঘাটে গিয়েছে সবে। হাঁসগুলো নিয়ে ফিরে এলেই রাতের রান্না শুরু হবে। গোলক একখানি লণ্ঠন নিয়ে উত্তরের ঘরের দিকে রওনা দিয়েছে। ওখানেই তার খুঁড়তুতো ভাই বোনের সঙ্গে পড়াশুনো করবে। আমি সেদিনও এইখানি বসে হুঁকোতে টান দিচ্ছি। গোলকের মায়ের গলা শোনা যাচ্ছে। তা আচমকা আমার মনে হলো গোলকের মায়ের স্বর যেন বদলে গেছে। সে ওই চই 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 কথাগুলো বলছে, কিন্তু খুব জোরে জোরে।
যেন জোর দিয়ে ধমকাচ্ছে হাঁসগুলোকে। এমন সময় সে চুপ করে গেল। ঠাকুরমশাই কি বলবো, কিছুক্ষণ সব নিস্তব্ধ। আর তারপর তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। এই, কে রে তুই? তা আমি বুঝলুম কিছু একটা হয়েছে। গোলকের মা ঠান্ডা মাথার মানুষ, বিনা কারণে অমন চিৎকার সে করে উঠবে না। তা আমি হুঁকো ফেলে ছুটে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে বাইরে এলো। দেখি গোলকের মায়ের ছায়া ছায়া দেহকানির বাস দিয়ে কয়েকটা হাঁস বাড়ির দিকে চলে আসছে। আর সামনের দিকে বাতাসের গায়ে জমে উঠেছে আশ্চর্য কুয়াশা। হাঁসের ডানা ঝটপট আর ক্ষীণ প্যাক প্যাক শব্দ ভেসে আসছে কুয়াশার ভিতর থেকে। আমি অবাক হয়ে গেলুম ঠাকুরমশাই। বর্ষাকালে এমন কুয়াশা তো কখনো দেখিনি। হ্যাঁ, কোথাও দেখা যায় বলেও তো শুনিনি। বুক টানা ঠাকুরমশাই কেমন একটা করে উঠলো আমার। একটা অমঙ্গলের আশঙ্কা আমার সারা দেহ রাগী ঠান্ডা অজগরের মতো বেঁধে ফেলতে লাগলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে আমি তার কাঁধে হাত রাখলুম। সে চমকে উঠল। তারপর আমার মুখের দিকে মুখ ফিরিয়ে তাকালো। আমি দেখলুম তার মুখ চুনের মতো সাদা হয়ে গেছে। চোখ দুটো বিস্ফারিত। কাঁপা কাঁপা গলায় সে বলল, হাঁস নিয়ে গেল। কুয়াশার ভেতর থেকে হাত বাড়িয়ে দোকান হাঁস নিয়ে গেল। হাঁসগুলো আমাদের পোষ্য, বড় আদরের। স্বাভাবিকভাবেই রাগ হলো। গোলকের মাকে সেখানেই দাঁড়াতে বলে আমি কুয়াশার দিকে এগিয়ে গেলুম। তা আপনাকে কি বলবো ঠাকুর মশাই, আমিও এগোই কুয়াশা ও পিছোয়। এভাবে চলতে চলতে গ্রামের একেবারে উত্তর প্রান্ত পর্যন্ত চলে এলো। তাই এখানে এসে হঠাৎ করে কুয়াশা যেন বাতাসের গায়ে এক অজানা দরজা খুলে হারিয়ে গেল। আমি দেখলুম সন্ধ্যের ভেজা ভেজা অন্ধকারে আমি গ্রামের প্রবেশ পথে মাটিতে পোঁতা খুঁটি ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি। আর সে খুঁটির গায়ে লেগে আছে চাপ চাপ রক্ত। হ্যাঁ ঠাকুর মশাই, চাপ চাপ রক্ত। মাটির উপরে ছড়িয়ে আছে হাঁসের পালক, ছেঁড়া পা। আমি আশ্চর্য হয়ে গেলাম। বললাম, খুঁটি দেবতা? কিন্তু সে তো যোগমায়ার আবির্ভাব কল্পে ওই রথযাত্রার দিন প্রথিত হয়। তার গায়ে হাঁসের রক্ত তুমি দেখতে পেলে কি করে? আচ্ছা রমানাথ, তুমি ঠিক দেখেছো তো? জানি না ঠাকুর মশাই, তারপর থেকে প্রায়ই হচ্ছে। শুধু আমার নয়, গ্রামের বাড়ির প্রায় হাসি এরম করে চুরি হয়ে যাচ্ছে। শেয়াল কুকুর মানুষ চোর যে নয়। হ্যাঁ, ওই 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 কুয়াশা, হ্যাঁ ওই কুয়াশাই তার প্রমাণ। বেশ বেশ, তা আমাকে একবার সেখানে নিয়ে যেতে পারবে? কখন যাবেন বলুন? আজ, এখনই। সদর দরজা দিয়ে বেরিয়ে একটা ছোট আম বাগান আর শুকনো নালার উপর দিয়ে পেতে রাখা বাঁশের সাঁকো পার হয়ে লাল কাঁকড়ের রাস্তা। উত্তরমুখী যেতে হয়। পথের দুদিকেই বাড়িঘর আছে, আলোও দেখা যায়। কিন্তু জানোই তো, হেমন্তের সন্ধ্যা, সব কেমন যেন ঝিমিয়ে পড়েছে। একাদশী খণ্ড চাঁদের আলোতে ম্লান হয়ে আছে বাড়ির উঠোন। বারান্দায় দুলে দুলে পড়তে থাকা ছেলে মেয়ে। আমার আগে আগে রমানাথ চলেছে বিড়বিড় করতে করতে। হঠাৎ একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি শব্দ আমার কানে আসে আর আমি থমকে দাঁড়িয়ে পড়ি। তেমন বিশেষ কিছুই নয়, একটি ছেলে জড়ানো ঘুম ঘুম গলায় নামটা মুখস্থ করছে।
কান পেতে আবার শুনলাম, মন দিয়ে শুনলাম। রমানাথ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল, ফিরে এলো। ঠাকুর মশাই, আর একটু যেতে হবে, এখানে নয়। ওই যে ছেলেটি পড়ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এ তো গোয়ালাদের ছেলে রমেশ। হ্যাঁ, লেখাপড়া খুব ভালো, ফি বছর জল পানি পেয়ে পাস দেয়। হ্যাঁ, কেন বলুন তো? তুমি বুঝতে পারছো না কিছু? আবার কান পাতল রমানাথ। এবার অনেক সময় নিয়ে শুনলো। এক বিন্দু শিশির ৩-৪ বার ঝরে পড়ার মতো সময় নিয়ে শুনলো। তারপর ঢোক গিলে বলল, না, আমি তো তেমন কিছু বুঝতে পারছি না ঠাকুর মশাই। তবে আপনি যখন বলছেন, নিশ্চয়ই গোলমাল, হ্যাঁ গোলমাল কিছু একটা আছে। চাঁদের মুখ রমানাথের পিছনে। ক্ষীণ কুয়াশা মাখা আলোতে শুধু তার মুখের অবয়বখানি দেখা যায়। জিজ্ঞাসা করলাম, "আহ, তোমার পড়াশোনা কতদূর রমানাথ?" আগে 7 ক্লাস অব্দি পাস দিয়েছিল। তারপর বুঝতেই পারছেন, চাষির ঘরের ছেলে, জমি দিয়ে পুকুর বিল জুতে দিলেন বাবা আর কি। সেই স্তক জল টানছি। বলছি, মার্জনা করবেন ঠাকুর। কিন্তু এ সকল কথা জানতে চাইছেন কেন? আমি স্থির দৃষ্টিতে রমানাথের দিকে তাকিয়ে রইলাম। তার মাথার পিছনে পত্রশূন্য বাবলা গাছের মাথায় চাঁদের পেট বিঁধে আছে, আর প্রতি ক্ষণে ক্ষণে হৈমন্তী কুয়াশার ছোঁয়ায় আরো আরো ম্লান হয়ে আসছে জ্যোৎস্না। আমি রমানাথকে আর কিছু বললাম না, মাথার ইশারায় এগিয়ে যেতে বললাম। সামনের রাস্তাটা লোকালয় পার হয়ে একটা মজা ডোবাকে ডান দিকে রেখে হঠাৎ চওড়া হয়ে বাঁদিকে ঘুরে গেছে। সেখানে একটা গোল ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গাটিকে বুড়ি ছোঁয়া ছুঁয়ে লাল কাঁকড়ের রাস্তা সাদা বেলে মাটির সরু পথ হয়ে গেছে। তারপর দিগন্তের দিকে ছুটে গেছে ধু ধু ফাঁকা মাঠের বুক চিরে। রমানাথ এগিয়ে গিয়ে গোল জায়গাটার সামনেই দাঁড়ালো। এই যে ঠাকুর মশাই, এই যে খুঁটি ঠাকুর। সে আমি আগেই দেখেছি। লম্বাটে শাল বা গামহারের গুঁড়ি, সিধে খাড়াই উঠে গেছে 10 হাত। চাঁদখানি তার মাথার উপরে ঝিমিয়ে পড়া চোখের মতো স্থির হয়ে আছে। আমি সেটির দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম একটা কি যেন বড় সড়ো পাখি ডানা ঝাপটে খুঁটির উপরে এসে বসলো, আর বসেই মাথাখানি বুকের মধ্যে গুঁজে দিয়ে ঝিমুতে লাগলো। আমি খুব মন দিয়ে খুঁটিখানি দেখতে লাগলাম। খালি চোখে আর 5টা গাছের ন্যাড়া কাণ্ডের মতোই দেখতে লাগে তাকে, কিন্তু একটা শ্যাওলা শ্যাওলা আঁশটে মাটির গন্ধ, যা আমি রমানাথের বাড়িতেও পেয়েছিলাম, সেটা এখানেও বাতাস ভারাক্রান্ত করে রেখেছে। খুঁটির গায়ে হাত রেখে আমি চোখ বুজে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে যুগপৎ ঠান্ডা আর গরম স্রোত বয়ে গেল। আমার মনে হলো এ এমন এক অবস্থা যা সাদা চোখে আমরা শুভ বলে চিনি, কিন্তু কোনো কারণবশত অশুভ এক শক্তিতে পরিণত হয়েছে। খুব কাছে একটা শেয়াল ডেকে উঠল এবার। ঠিক তারপরেই একটা বিরাট সাপ হিস হিস করে গর্জন করে উঠল কোথাও। এরপর ক্রমান্বয়ে কুকুর, বিড়াল, শুয়োর, গরু, নেকড়ে, পেঁচা, শকুন, এমনকি একটা বাঘের ডাকও যেন শুনতে পেলাম।
আরো কিছুক্ষণ হয়তো খুঁটি ছুঁয়েই থাকতাম, কিন্তু রমানাথের প্রবল ঝাঁকুনিতে ঘোর কেটে গেল। আকাশে চাঁদের আলোয় দেখলাম তার মুখ বিবর্ণ হয়ে গেছে। থরথর করে কাঁপতে কাঁপতে সে বলল, এসব এসব কি হচ্ছে ঠাকুর মশাই? এসব কি হচ্ছে? আমারও মনটা ভারী অশান্ত লাগছিল। বললাম, "এ বা- তোমাদের গ্রামে রাড়বাড়ি আছে রমানাথ? বা ওই সৌন্ডিকালয়?" আর বাড়ি নেই এমন কোনো জায়গা কি আর আছে ঠাকুর মশাই? হ্যাঁ, এই গাঁয়েও আছে, তবে দ্বিতীয়টি কি বললেন আমি বুঝলুম না যে। এই যেখানে ওই দাড়ি টাড়ি বিক্রি হয় আছে? ও বাবা, সে তো ঘুরছেন আছে। কেন বলুন তো? আচ্ছা, এই খুঁটি যারা নিজের হাতে পুঁতেছিল তাদের কাছে আমায় নিয়ে যেতে পারো? হ্যাঁ, সে তো পারি। দুজন মিলেই এটি করে প্রতিবার, ওই মেধো আর নিতাই। এতটুকু বলেই রমানাথ থমকে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর চিৎকার করে ওঠার মতো করে বলল, এ দুটো হলো গ্রামের সবচেয়ে ওজাটে লোক। দাড়ি ভাঙ আফিম কোনো নেশাই বাদ নেই। তার উপর ওই যে রার বাড়ি বললেন। ও ঠাকুর মশাই, বলুন না, বলুন না কি বুঝছেন? যা বুঝেছি তা যদি সম্পূর্ণ সত্যি হয় তোমাদের তো ভারী বিপদে। আমি কতটুকু কি করতে পারবো কিছুই জানি না, তবে ইষ্টদেবকে বলো আমি যা সন্দেহ করছি তা যেন নিতাই আর মেধো না করে থাকে। নইলে বিপদ, চরম বিপদ। আজ কি তাদের কাছে যাওয়া যায়? এখন তাদের কাছে গিয়ে কি আর কিছু কাজ হবে? গাঁজা ভাঙ টেনে কোথাও পড়ে আছে, ভালো মন্দ কিছু বলতেই পারবে না। বলছি, কাল সকালে গেলে হয় না? কাল কেন, 5 দিন পর গেলেও হয়, কিন্তু যত দেরি হবে ততই গ্রামের অমঙ্গল। কি আর করা যাবে এখন? চলো বাড়ি ফিরে যাই। আমরা ফিরে আসবো ভাবছি, এমন সময় খুঁটির মাথায় বসে থাকা পাখিটা ঝটপট করতে করতে মাটির উপরে আছড়ে পড়ল। আমি হাঁটু মুড়ে পাখিটার সামনে বসলাম। ডানা দুটো তখনও মৃদু মৃদু নড়ছে, হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস টানার চেষ্টা করছে বারবার। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তার। এক সময় পাখিটা একেবারে স্থির হয়ে গেল। আমার মাথার দুপাশ ভার শূন্য হয়ে গেল ভয়ে, প্রবল আতঙ্কে। পাখিটা একটা পেঁচা, সাদা পেঁচা। গরম বাদাম ভাজা মুখে ফেলে কিশোরী সেন বলল, আপনি বললেন জায়গাটা কাটোয়ার কাছে, তো সেখানে বাঘেরটা খেলো কি করে? তারানাথ জানতেন এমনই একটা প্রশ্ন কিশোরীর দিক থেকে আসবে। মৃদু হেসে বললেন, সেসব শব্দ মনোলোকে শোনা হে কিশোরী। আর আমার সঙ্গে রমানাথেরও একটা আত্মিক যোগসূত্র স্থাপিত হয়ে গিয়েছিল, তাই সেও শুনতে পেয়েছে, বুঝলে? কিশোরী আর কিছু বলল না, অর্ধনিমিলিত চোখে বাদাম ভাজা চিবুতে লাগলো। ওদিকে আমি বেশ স্পষ্ট অনুভব করতে পারছি সুদপুর গ্রামখানিকে। শীত ঋতুর প্রাককালে সেটি কুয়াশা হিম শিশির চাঁদ বুকে নিয়ে নিথর হয়ে আছে রাত্রি শেষের প্রহরে ঘুমন্ত পাখির শরীরের মতো।
সে কুয়াশার গায়ে এক অদ্ভুত টক মিষ্টি গন্ধ পাওয়া যায়, আর তাতে মিশে থাকে ভেজা ভো আতপ চালের সুবাস। তা যা বলছিলাম, আমার ঘরখানি সদর দুয়ারে লাগোয়া, মানে ওই সদরের আম বাগানের দিকে। তারানাথ আবার শুরু করলেন। আমার মনটাও কল্পনার সুদপুর থেকে ফিরে এলো মঠ লেনের ছোট্ট ঘরটায়। তারপর আবার তারানাথের কথায় ভর করে সেখানেই চলে গেল। আমার ঘুম বরাবরই পাতলা, তার উপর আমরা যারা তন্ত্রোপজীবী, তাদের ঘুমন্ত দেহের বাইরে একটা অর্ধ জাগরুক সত্তা রয়ে যায়। সে কোনো সময়ই সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়তে পারে না। রাত্রি তখন গভীর। আমার ঘুমটা ভেঙে যায় বিজাতীয় এক শব্দে, জোরালো ধাতবের তীক্ষ্ণ শব্দ। কান পাতলাম। আমবাগানের দিক থেকে শব্দটা আসছে, ক্রমাগত হয়েই চলেছে। শব্দটা বিরামহীন। কেউ যেন কাঁসা বা পিতল বা ওই জাতীয় কোনো জিনিস দিয়ে একটি শক্ত বস্তুর উপরে আঘাত করে চলেছে। জানলার পাল্লা বন্ধই ছিল হিমের জন্য। পূবমুখী জানলাটা খুলতেই শব্দটা আরো স্পষ্টভাবে আমার কানে ধরা পড়ল। চাঁদ ততক্ষণে পশ্চিম দিকে ঢলে পড়েছে। আমবাগানের ছায়া পার করে সে আলো মাটি পর্যন্ত পৌঁছতে পারছে না। তাই শব্দটা স্পষ্ট শুনতে পেলেও উৎস খুঁজে পেলাম না। অন্য সময় বা স্থান হলে হয়তো এড়িয়ে যেতাম, কিন্তু সুদপুর গ্রামের বর্তমান পরিস্থিতিতে কোনো ঘটনাই অদেখা করে দেওয়ার মতো নয়। আমি দরজা খুলে বারান্দায় নামলাম। তারপর খুব হালকা পায়ে হেঁটে সদর দরজা দিয়ে বাইরে এসে পড়লাম। কুয়াশা, ভাঙা জ্যোৎস্না আর অন্ধকার মিলেমিশে বাগানটা এক নিথর ছবির মতো চুপ করে আছে। শুধু হিম ঝরে পড়ার শব্দ শোনা যায় মাঝে মাঝে, আর সেই ধাতব ঠং ঠং শব্দ। বাইরে আসার পর বুঝতে পারলাম শব্দটা আসছে শুকনো নালার ওপারে, যেখানে সার সার পত্র শূন্য বাবলা গাছ দাঁড়িয়ে আছে, তারই নিচ থেকে। আমি যত এগিয়ে যেতে লাগলাম শব্দের অভিঘাত বাড়তে লাগলো। রাস্তাটা পার হতেই আরো একটা শব্দ যোগ হলো, পাখির ডানা ঝাপটানোর শব্দ। আকাশের দিকে চোখ পড়তেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। অজস্র পাখি বাবলা গাছে এসে বসছে, ঝিমুচ্ছে আর আছড়ে পড়ছে মাটিতে। সন্ধেবেলায় দেখা পেঁচাটার কথা মনে পড়ে গেল আমার। রমানাথের বাড়ি যেদিকে, রাস্তার ঠিক বিপরীতে, অর্থাৎ পূব দিকে একটা বাসক পাতার ঝাড়। সেটি পার হতেই লোকটা আমার চোখে পড়ল। একটা শুষ্ক পত্রহীন বাবলা গাছের নিচে লোকটা উবু হয়ে আমার দিকে পিঠ দিয়ে বসেছে, আর তার হাতে কিছু একটা নিয়ে সামনে পড়ে থাকা একটা পাথরের উপরে সজোরে আঘাত করে চলেছে ক্রমাগত। তার পাশেই ডাঁই করে রাখা আছে সাদা রঙের কিছু বস্তু। আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম। পশ্চিমের খয়া চাঁদ থেকে ম্লান জ্যোৎস্না পড়েছে গাছের মাথায়, লোকটার পিঠে। গাছের ডালে পাখির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ লোকটির হাতের বস্তুটি ফেটে চৌচির হয়ে গেল, আর ঠিক একই সঙ্গে গাছ থেকে একটা পাখি ডানা ঝাপটে মাটিতে আছড়ে পড়ল। আমার চোখের সামনেই সেটি কিছুক্ষণের মধ্যে স্থির হয়ে গেল।
লোকটির কিন্তু বিরাম নেই। হাতের বস্তুটি ভেঙে যেতেই পাশের স্তূপ থেকে অমন জিনিসই আরেকটি তুলে নিল, আর আগেরই মতো প্রবল শক্তিতে আঘাত করতে লাগলো পাথরের উপর। সে তার ঘন ঘন শ্বাস পড়ছে, কানের মাকড়িগুলো দুলে দুলে উঠছে, আর সেই অবিরাম শব্দ। বিভূতি, এবার আমি বস্তুটি চিনতে পারলাম বাবলা গাছের ডালে ডালে উপস্থিত হওয়া পাখিগুলোকেও। আমার সর্বাঙ্গে এক প্রবল ভয় মিশ্রিত হতাশার স্রোত ঢেউ তুলে ঘুরে বেড়াতে লাগলো। আছড়ে পড়ল মস্তিষ্কের গোপন প্রকোষ্ঠে, যেখানে চিন্তা শক্তির উদ্ভব হয়। আমি দ্রুত পায়ে লোকটির কাছে গিয়ে দাঁড়ালাম আর তার পিঠে হাত দিয়ে চিৎকার করে উঠলাম, তুমি কে? হ্যাঁ, শঙ্খগুলো অমন ভাঙছো কেন? লোকটা এক মুহূর্ত অপেক্ষা না করে হাতের শঙ্খটা প্রবল এক আছাড়ে ভেঙে ফেললো আর আমার দিকে মুখ ঘুরিয়ে চিৎকার করে উঠল। সে চিৎকারে হৃদয় স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়, বুকের রক্ত জমে যায়। তার মুখের দিকে চোখ পড়তেই আমি দ্রুত বেগে দুপা পিছিয়ে এলাম। সে কোনো মানুষ বা সাধারণ প্রেতজনীর মুখ নয়। গলায় একটা ঝকঝকে সোনার বন্ধনী এই ক্ষীণ আলোতেও জল জল করে উঠেছে, আর সেই গলার উপরে যে মুখটি বসানো আছে তার ঠোঁট দুটি কুমিরের মতো লম্বা, আর দুই ঠোঁটের পাশে ঝিকিয়ে উঠেছে দু সারি নিষ্ঠুর দাঁতের সারি। তার খোলা মুখের ভিতর থেকে কাঁচা রক্ত মাংসের যে গন্ধটি বেরিয়ে আসছে তা যে এ যাবৎ চুরি যাওয়া হাঁস আর সদ্য মৃত পেঁচার মাংস গন্ধ তার বলে দিতে হয় না। আমি আর সহ্য করতে পারলাম না। পদ্মবীজের মালাটি চেপে ধরে প্রাণপণে উচ্চারণ করলাম, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। বিশ্বাস করবে না বিভূতি, সে ভয় পেল না, আবার আমার দিকে তেড়ে আসারও চেষ্টা করলো না। প্রচন্ড আক্রোশে শঙ্খগুলো সে ভেঙেই চলল, আর মরা জ্যোৎস্না মাখা পাখিগুলো গাছের ডাল থেকে এক এক করে খসে পড়তে লাগলো হেমন্তের শিশিরের মতো। আমার ততক্ষণে যা বোঝার বোঝা হয়ে গেছে। ওই অপার্থিব উপস্থিতি আমার মনোলোকে সুস্পষ্টভাবে ধরা দিয়েছে, আর সুদপুর গ্রামের ভবিষ্যৎ কল্পনা করে আমার সারা শরীর মন বিকল হয়ে পড়েছে ক্রমে। ভূতগ্রস্তের মতো আমি ফিরে চললাম। গাছের পাতায় পাতায় ছোপ ছোপ জ্যোৎস্না লেগে আছে, শুকিয়ে ওঠা রক্তের মতো। সদর দরজা দিয়ে রমানাথের বাড়িতে ঢোকার মুখেই আরো একটা প্রবল ধাক্কা খেলাম। তুলসী মন্দিরটির এক পাশ ভেঙে পড়ে আছে, তুলসী গাছটি শুধু কোনো মতে দাঁড়িয়ে রয়েছে। আবার সেই গন্ধটা পেলাম আমি, শ্যাওলা মাখা মাটি আর আতপ চাল মিশ্রিত গন্ধ। নিজের ঘরের দিকে যাব এমন সময় কানে একটা শব্দ এসে লাগলো, গোলক কিছু একটা পড়ছে। ভোরবেলায় উঠে পড়ার অভ্যেস তার। শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম। দুটি ঘর পরে তার ঘরের দরজা। ম্লান সোনালি আলোর একখানি রেখা দরজা দিয়ে বারান্দায় এসে পড়েছে। দেওয়ালে শরীরটাকে আড়াল করে রেখে মুখটা ঘরের মধ্যে বাড়ালাম। দেখলাম গোলক পড়ছে। লণ্ঠনের সামনে রাখা বইটি উল্টো করে রাখা, সেই উল্টো বই থেকেই গোলক পড়ছে।
আমার সেই ছেলেটির কথা মনে পড়ল। ওই খুঁটি দেবতা দেখতে যাওয়ার সময় ছেলেটি ভুল নামটা পড়ছিল। এখন গোলো কোথায়? ওদিকে সেই আধা মানুষ আধা দানবটি শঙ্খ চূর্ণ করে চলেছে উন্মাদের মতো। থেকে থেকে বনের মধ্যে ডেকে উঠছে জন্তু জানোয়ারের দল। আকাশ থেকে শিশিরের মতো খসে পড়ছে সাদা পেঁচার মৃতদেহ। এ গ্রাম থেকে বিদায় নিয়েছেন লক্ষ্মী, সরস্বতী। বিদ্যা মঙ্গল চিন্তা ধোঁয়ার মতো উঠে গেছে ঊর্ধ্বলোকে, আর ফেরেনি। আমি নিশ্চিত হলাম এ গ্রামে কলি এসেছে। অপবিত্র লোকাচারের সুযোগ নিয়ে এ গ্রামে নেমে এসেছে কলি রাক্ষসের প্রকোপ। ধ্বংস অনিবার্য, প্রলয় অবশ্যম্ভাবী। বিছানায় জেগে বসে রইলাম ধূসর প্রেতের মতো। কুয়াশা ঘন সকাল ভারী নিঃশব্দে এলো সুদূরপুর গ্রামে। নিঃশব্দে ঝাঁটপাট দিচ্ছে গোলকের মা। রমানাথ যেন এক রাতের অন্তরেই 100 বছরের বৃদ্ধ হয়ে পড়েছে এমন করে ঝুঁকে পড়া শরীর নিয়ে আমার দরজায় এসে দাঁড়ালো। আমি তার দিকে মুখ তুলে তাকাতে সে বলল, আজ যেন কোথায় যাওয়ার কথা ছিল ঠাকুর মশাই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাছে গিয়ে দাঁড়ালাম। দু চোখ বুজে তার কপালে ডান হাতের বুড়ো আঙুলটি চেপে ধরে রইলাম বেশ কিছুক্ষণের জন্য। প্রথমে কেঁপে উঠল সে, তারপর বেশ কিছুক্ষণ স্থির হয়ে থেকে মাথা তুলল। তার মুখ দেখে মনে হলো যেন এখনই ঘুম থেকে উঠল সে। স্পষ্ট গলায় এবার সে বলে উঠল, চলুন ঠাকুর মশাই, কার বাড়ি যাবেন আগে, নিতাই না মেদো? আমি তাদের চিনি না, জানিও না কোনজন বেশি দুর্বিনীত। বললাম, চলো, যে কোনো একজনের বাড়ি গেলেই তো হলো। মেধোর বাড়ি রমানাথের বাড়ি থেকে বেরিয়ে খুঁটি দেবতার অধিষ্ঠানের উল্টো পথে যেতে হয়। বাঁশঝাড়ের ছায়ায় একটি ডোবার গা ঘেঁষে বাড়ি। উঠোন বাঁশঝাড়ের মাঝখান দিয়ে সোজা ডোবার পাড় বেয়ে নেমে গেছে খাঁড়াই 10 হাত নিচে। সবজেটে শ্যাওলা পড়া জলে সর্বদাই একটা আষ্টে গন্ধ ছাড়ছে। ডোবার ঘাটে নারকেল গাছের গুঁড়ি ফেলা আছে দুটো। তার উপরে বসে ওই শ্যাওলা ধরা জলেই এঁটো বাসন মাজছিল এক বউ মানুষ, মাথার উপরে টানা ঘুমটা। রমানাথ গলা খাঁকারি দিয়ে ডাকলো, এই মেদো, এই একবার বাইরে বেরিয়ে আয় তো। কই রে? আরে আয় আয় আয়, কথা আছে, আয় 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 আয়। বউ মানুষটি আমাদের উপস্থিতি এতক্ষণ টের পায়নি। রমানাথের গলা শুনে চমকে উঠে আমাদের দিকে তাকালো। ভয়ার্ত চোখে আমাদের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর কোনো জবাব না দিয়েই আবার বাসন মাজতে লাগলো। রমানাথ আমার মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। এবার আমি পায়ে পায়ে ডোবার ঘাটের কাছে এগিয়ে গেলাম। খুব নরম গলায় বললাম, মা, বলছিলাম মেধো বাড়িতে আছে? যদি থাকে একটু ডেকে দিন না, খুব বিপদে পড়ে তার কাছে এসেছি আমরা। হাত থেমে গেল। ঘোমটা টানা মুখটা জলের দিকে তাকিয়েই স্থির হয়ে রইল কিছু সময়। তারপর ঘষা ঘষা গলায় স্বগতোক্তির মতো সে বলে উঠল, আজ 4 দিন হলো বাড়ির মুখ দেখেনি। বড় দিঘির পাড়ে দেখুন, মরে পড়ে আছে কোথাও। রমানাথ চমকে উঠল।
তার মুখে একটা ভয়ের ছায়াও যেন দেখতে পেলাম। বউটি তখনও বিড়বিড় করে অনেক কথা বলে চলেছে, তার অর্ধেকই আবার বোঝা যায় না। আমি অবাক হয়ে রমানাথকে বললাম, কি হলো, অমন করছো কেন? রমানাথের নাকে একটা মোটা নীল রঙের মাছি বসছিল বারবার। সেটাকে উড়িয়ে দিয়ে ভাঙা গলায় সে বলল, বড় দিঘি বলতে গ্রামের শ্মশান? হ্যাঁ, সেদিকে মেদো কি করছে 4 দিন ধরে? হ্যাঁ, আমি একটু বিরক্ত হলাম। গ্রামের লোক শ্মশান ঘাটে ভয় পায়, সে আশ্চর্য নয়, কিন্তু মেধোকে খুঁজে বার করতে হলে তো সেদিকে যেতেই হবে। বললাম, সেখানে মেধো কি করছে, না গেলে জানবো কি করে? না মানে ওর গা ঘেঁষেই আবার গ্রামের ওই পতিতা পাড়া। আপনার সেদিকে যাওয়া কি ঠিক হবে ঠাকুর মশাই? এবার সত্যি বড় রাগ হলো। ধমক দিয়ে বললাম, আমার পাপ পুণ্য নিয়ে চিন্তা করার ভার না হয় আমার উপরেই ছাড়লে রমানাথ? যেতে চাও তো চলো, নয়তো আমি একাই চললাম। তুমি সঙ্গে না গেলে মেধোকে চিনতে সময় লাগবে, এই যা। রমানাথ আর কথা বাড়ালো না। লজ্জিত মুখে গ্রামের দক্ষিণ দিকটিতে হাঁটতে শুরু করলো। দুটো বাঁক নিয়ে পথটা একখানি ভাঙা খণ্ডহরের পাশ দিয়ে ফাঁকা মাঠে পড়েছে। বাঁদিকে কয়েকটি খড়ের চাল দেওয়া কুঠুরি ঘর সারি সারি দাঁড়িয়ে রয়েছে। ঘরগুলির কোনো আড়াল নেই। অন্দর, উঠোন সবই যেন সারা দেহ নিয়ে ঢলে পড়েছে পথের গায়ে। লাল, সবুজ, হলুদ এসব কাপড় শুকুতে দেওয়া হয়েছে দড়ির উপরে। দরজায় দরজায় অপটু হাতে নানা রকমের ছবিও আঁকা হয়েছে, যেমন ওই পদ্ম, শঙ্খ, চক্র, ত্রিশূল এইসব আর কি। তা রমানাথ বাঁ দিকে হাত দেখিয়ে বলল, ঠাকুর মশাই, হ্যাঁ, এদিকে। ঠিক সামনের ঘরটির দরজা খুলে একখানি মেয়ে মানুষ একেবারে বারান্দার উপরে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। কালো একখানি কাপড় শরীরে আঁট করে জড়িয়ে রাখা, চোখের নিচে কালি। আমাকে দেখে সে একবার হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটি তেমন ফুটল না। আমি জানি অচেনা পুরুষ মানুষ দেখে সে হাসি কোন অর্থে হাসা হয়েছে। তবুও মনের মধ্যে কেমন একখানি মায়া, একখানি কষ্ট মুচড়ে উঠল আমার। আমি চোখ ফিরিয়ে রমানাথকে অনুসরণ করলাম। নামেই সে বড় দিঘি। জল একেবারে তলানিতে পড়ে আছে, উপচে উঠেছে সাদা বালি। যতদূর চোখ যায়, এই শীতের রোদেও চোখ ঝলসে যায় বালিতে পড়া রোদের প্রতিফলনে। একপাশে একদল রোগা কুকুর একখানি ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি করছিল। রমানাথ বলল, মেয়েদের বাচ্চা ঠাকুর মশাই, সান্নিপাতিকে মরেছে, ঠিক মতো পুঁতেনি বোধ হয়। শেল কুকুরে আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। দিঘির ঢালে একখানি লোক উবো হয়ে কি যেন একটা করছিল। কালো জলে বুড়বুড়ি কাটছিল শব্দ করে। আমি রমানাথকে ইশারায় চুপ করতে বলে সেদিকে এগিয়ে গেলাম। লোকটার পিঠের পেশিগুলো ফুলে উঠেছে। পেশিবহুল পিঠ দেখতে ভারী সুন্দর হয়, কিন্তু এই লোকটির পিঠ আমার মোটেও ভালো লাগলো না। কেমন যেন তরল কিছু দিয়ে জোর করে ফুলিয়ে রাখা হয়েছে পিঠের বিভিন্ন অংশ। রোদ পড়ে ঘোলাটে টলটল করছে চামড়ার নিচে। রমানাথ এগিয়ে এসে বলে উঠল, এই মেয়ে তো, এই তোকে সেই কখন থেকে খুঁজেই চলেছি। হাই,
আয় উঠে আয়। লোকটা মুখ ফিরিয়ে তাকালো। এক গাদা কালো কাদামাটি মুখের উপর লেপে রেখেছে সে। রমানাথের দিকে তাকিয়ে সে বোগড়া বোগড়া দাঁত বের করে হাসলো। আমাকে খুঁজছ কেন গো? হ্যাঁ, আমার কি টানা গজিয়েছে? ততক্ষণে তার গলার চারিদিকে আঁটো হয়ে বসা দাগখানি আমার চোখে পড়ে গিয়েছে। আমার মাথার ভিতরে গত রাতে দেখা ছবিটা আর একবার ভেসে উঠল। বাবলা গাছ থেকে খসে পড়া সাদা পেঁচার দেহ, ছিটকে ছিটকে পড়া শঙ্খচূর্ণ, এই সমস্ত কিছুই। সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার গলার সোনার বন্ধনীটা কোথায় মেদো? কাল রাতেও তো ছিল। সে আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মুখের দুপাশ থেকে ঝরে পড়তে লাগলো কাদামাটি। জড়ানো গলায় মেধো বলে উঠল, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কে আপনি? কথা বলতে বলতে সে উঠে আসছিল দিঘির ঢাল বেয়ে। কুকুরের দলের মধ্যে একটা তীব্র কোলাহল সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে ক্রুদ্ধ গড়গড় শব্দ। একটা শুকনো কনকনে হাওয়া ছুটে এলো উত্তরের বিস্তীর্ণ জমি পার হয়ে। মেধু একেবারে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ থেকে বেরিয়ে আসা একটা দুর্গন্ধে আমার পেট একেবারে গুলিয়ে উঠল। আবার হাসলো মেধু। হলুদ হলুদ দাঁতের ফাঁকে আটকে আছে টুকরো টুকরো মাংস। হাসতে হাসতে সে বলল, মুখ পুড়ে গেছে গো ঠাকুর মশাই, বড় জ্বালা। এই বড় দিঘি শ্মশান পাক মাখলে খুব আরাম পায়। আর আমার গলার বন্ধনীর কথা বলছেন? এই গ্রাম জুড়ে দেখুন, অমন দাগ সবার গলায় পাবেন আপনি। সবার মুখে কাঁচা মাংসের গন্ধ। কাঁচা মাংসের গন্ধ। কাকে কি বলছিস তুই? হ্যাঁ, জানিস কে উনি? রমানাথের কথার উত্তরে মেধো কিচ্ছু বলল না। তার একেবারে সামনে গিয়ে মাথাটা ঝাঁকিয়ে একটা প্রবল চিৎকার করে উঠল, আর পরক্ষণেই দৌড়ে হারিয়ে গেল দিগন্ত রেখার দিকে। রমানাথ বালির উপরে পড়ে গিয়েছিল। তার হাত ধরে তুলতে গিয়ে আমিও চমকে উঠলাম। রমানাথের গলাতেও তেমনই একটা দাগ, তবে অত স্পষ্ট নয়। আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। গত রাত্রির কথা শুনে রমানাথ আতঙ্কে নীল হয়ে গেল। শ্বেত প্যাঁচার মৃত্যু, রাক্ষসরূপী মেধোর শঙ্খ ভাঙা, ছেলের ভুল নামতা পড়া, সব শুনে রমানাথ করজোড়ে কাতর গলায় বলল, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই গো, কিছু একটা বিহিত করো ঠাকুর মশাই। আপনি তো সর্বজ্ঞ। আশু বিপদ থেকে আমাকে গ্রামকে আপনি রক্ষা করুন গো ঠাকুর মশাই। ওরে বাবা, রক্ষা করুন ঠাকুর মশাই। আমার বুকের ভিতরে কে যেন চিৎকার করে কেঁদে উঠল। কি করে রমানাথকে বোঝাই এ সমাজের প্রতিটি মানুষ ক্রমে নিজেকে রাক্ষস মন্ত্রে দীক্ষিত করে চলেছে, আর বোঝালেও সে বুঝবে না। মুখে বললাম, ঠিক আছে, তুমি পুজোর আয়োজন করো দেখি, আমি যতদূর পারি করব।
রমানাথের বাড়ির উঠোনখানিতে দ্বিপ্রহরের আলো পড়েছিল। নরম রৌদ্রে পশ্চিমে অবস্থিত নিম আর নারকেলের ছায়া পড়েছিল তাতে। অল্প অল্প নড়ছিল পাতার ছায়া। রমানাথের স্ত্রী উঠোনখানি নিকিয়ে নিচ্ছিলেন। পাশে দাঁড়িয়েছিল খোকাটিও। তাদের গলার দিকে তাকিয়ে বারবার কেঁপে উঠছিল আমার বুক। সেই রাক্ষসের গলায় দেখা স্বর্ণবন্ধনীর চিহ্ন এদের গলাতেও ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। ছেলেটি আমার দিকে তাকিয়ে হাসলো একবার। আমার সারা দেহ শিহরিত হলো। মুহূর্তের জন্য মনে হলো তার মুখেও মেধোর মতো বড় দিঘির পাঁক মাখিয়ে রেখেছে কেউ। শুধু চোখের সাদা অংশ আর সাদা দাঁত জল জল করে উঠছে। আমি চোখ বুজে ফেললাম। আর ঠাকুরমশাই, উঠোন তো নিকিয়ে দিয়েছি, আর কিছু করতে হবে? রমানাথের বউয়ের গলা শুনে আমি চোখ খুললাম। আহ, কি ভয়ানক তার মুখ! আগা পাঁচতলা কালিমা লিপ্ত। গলার দাগটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বড় বড় দাঁত। আমি মনের ভাব গোপন করে কড়া সুরে বললাম, তুলসী মন্দিরের যে অংশটুকু ভেঙে পড়েছে সেখানে গঙ্গা মাটি লেপে দাও। আর কোনো উঠোনে কেউ পা দেবে না, আর কেমন? মাথা নেড়ে বউটি চলে গেল। আমার মনটা ভিজে উঠল। আহ, তারা তো নিজেই জানে না অজান্তে কি বিষ তারা বহন করে চলেছে। এমন হয় না বলো বিভূতি? হুম, এই যে বাতাসে সহস্র রোগের বিষ, শত শকটের দূষণ ঘুরছি না বুকে নিয়ে। হুম, কে তা শোধন করবে? তান্ত্রিক, ঈশ্বর, অমর জীবন? কেউ না, কেউ না বিভূতি, কেউ না। আজন্মকাল বয়ে বেড়াতে হবে এ পুতিশ্বাস। তারপর একদিন চিতার কাঠে জ্বলে পুড়ে ছাই হয়ে তবে পুত পাবন হওয়া, তার আগে নয়। হ্যাঁ, তো যা বলছিলাম, গাত্রবন্ধন ও আসন শুদ্ধি করে পরিষ্কার উঠোনের মাঝখানে ঘট পাতলাম আলপনার মাঝে। কেতকী ফুল দিয়ে সাজিয়ে দিলাম যজ্ঞভূমি। স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে আম পাতা, জবের শীষ আর ডাব সাজিয়ে দিলাম। ডাবের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকছি এমন সময় খিড়কির পুকুরের দিকটায় ঝপ করে একরাশ কুয়াশা মাখা অন্ধকার নেমে এলো। কুয়াশার ভিতর থেকে একটা হিম শীতল বাতাস উঠে এলো সনসন করে, আছড়ে পড়লো রমানাথের বাড়ির উঠোনে। চোখের কোণ দিয়ে লক্ষ্য করলাম রমানাথের মুখের উদ্বেগ মুছে গিয়েছে। পরিবর্তে একটা চাপা উল্লাস ফুটে উঠছে। অন্ধকার বারান্দায় রমানাথের বউ দাঁড়িয়ে আছে এক মাথা ঘোমটা টেনে। তার গলার কাছে একটা সোনালি আলো ঝিকিয়ে উঠেছে। খোকাটি খলখল সুরে বলে উঠল, হাঁস আসবে পুকুর থেকে, ও বাবা, হাঁস আসবে, খাবো না? হি 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 হি। আমি চোখ ফিরিয়ে নিয়ে ঘটের উপর সিঁদুরের ফোঁটা দেওয়া 5খানি আম পাতা রাখলাম। পবিত্র গঙ্গা জল 2 ফোঁটা মুখে দিয়ে শুদ্ধ উচ্চারণে পর পর 3 বার বললাম, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। খিড়কির পুকুরে একটা জলোচ্ছ্বাসের শব্দ হলো, যেন এক কাঁদি ভারী ডাব আছড়ে পড়লো তার জলে। প্রবল আতঙ্কে আর্তনাদ করে উঠল হাঁসের দল।
একটা ভারী দেহ ছপ ছপ শব্দ তুলে এগিয়ে আসতে লাগলো ভিটের দরজা লক্ষ্য করে। আমি সেদিকে চোখ না রেখে গভীর বিশ্বাসে উচ্চারণ করলাম, ওম তদকল্কয়ে পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দিবীব চক্ষুরাততম ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থঙ্গত হোপি বা यस्मरेत रत्नमारुधारकं सवाज्यवन्तरः शुचि। খিড়কির দরজার কাছে গভীর কালো জলের ঘাটে কিছু একটা আছড়ে পড়ল। কুয়াশার যে গাঢ় আস্তরণ পুকুরের জলের উপরে ভেসে ছিল, সেটি দরজার চৌকাঠ পার করে ভেসে এলো। আর একটা হাঁস সে কুয়াশার ভিতর থেকে ছুটে এলো উঠোনের দিকে। তার মাথা আর গলা কুয়াশার বাইরে বেরিয়ে এসেছে, পা আর দেহের বাকি অংশ তখনও কুয়াশার ভিতরে। হঠাৎ থমকে গেল পাখিটা, কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর একটা প্রচন্ড টানে হারিয়ে গেল কুয়াশার ভিতরে। একটা সম্মিলিত অমানসিক গর্জন ভেসে এলো বাড়ির দিক থেকে। সেদিকে চোখ পড়তেই আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দেখলাম রমানাথ আর তার স্ত্রী বিরাট লাফে বারান্দা থেকে লাফিয়ে নামলো। রমানাথের মুখ দিয়ে ছিটকে পড়ছে থুতু, আর তার বউয়ের ঘোমটা খসে গেছে, আর দুজনের গলাতেই ঝকঝক করে উঠছে স্বর্ণবন্ধনীর সোনা। খোকাটি ফ্যাস ফ্যাসে গলায় চিৎকার করে উঠল, আমাদের হাঁস বাবা, আমরা খাবো, নিয়ে এসো, ধরে নিয়ে এসো। আকাশ সীমায় একটা ঝটপট শব্দ শুনে আমি চমকে সেদিকে তাকালাম। ভ্রাম্যমান কুয়াশা ভেদ করে একটা সাদা খেচর দেহ নেমে আসছে যজ্ঞকুণ্ডেরই দিকে। একটা সাদা পেঁচা, নরম ধবধবে সাদা দেহটা আছড়ে পড়ল যজ্ঞের আগুনে। ছড়িয়ে পড়লো আগুনের ফুলকি, মঙ্গল ঘট ছিটকে পড়লো একপাশে। আর ঠিক তখনই খিড়কির দরজা দিয়ে তিনখানি ভয়ঙ্কর মূর্তি কুয়াশা ভেদ করে দেখা দিল। মেধো, রমানাথ আর তার স্ত্রী। দুটো হাঁস ছটফট করছে, 6 জোড়া হাতের মধ্যে আর একটা হাঁসের অর্ধভুক্ত দেহ ঝুলছে মেধোর মুখ থেকে। তার সারা মুখে কালো পাঁক আর রক্তের ছোপ। আমি তাড়াতাড়ি মঙ্গল ঘটখানি তুলে নিলাম মাটি থেকে। আমার ঝোলা থেকে গঙ্গা জল ঢেলে দিলাম তার মধ্যে, পুনরায় স্থাপন করলাম আম্রপল্লবাদী। হঠাৎ একটা খিসখিস হাসির শব্দ কানে এলো। দেখলাম যজ্ঞস্থানের পাশ থেকে খুব সন্তর্পণে সাদা পেঁচার দেহটা টেনে নিয়ে যাচ্ছে রমানাথের ছেলে, মুখে একটা নির্লজ্জ হাসি। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে উচ্চারণ করলাম করজোড়ে, ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজানন বিঘ্ননাশকরং দেবং রেরম্বং প্রণমাম্যহম। গণেশ বন্দনা, গুরু বন্দনা, শিব প্রণাম, দুর্গা প্রণাম শেষ হলে আমি পূজনীয় কল্কি মন্ত্র উচ্চারণ করলাম তদগত চিত্তে। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং সর্বত প্রীত্যা। প্রচন্ড গর্জন করে 3 রাক্ষস দেহ ছুটে এলো আমার দিকে। চতুর্দিক থেকে অজস্র বিকৃত আর্তনাদ, গর্জন, নারকীয় কোলাহলের শব্দ ভেসে আসতে লাগলো। আমি বুঝলাম সমগ্র সুদপুর গ্রামের আত্মাখানি রাক্ষস গ্রাস করে নিয়েছে। তারা ছুটে আসছে আমার নারায়ণ পূজার প্রয়াস খানিকে ধ্বংস করে দিতে। এমনটি তো হতেই হতো। কলি রাক্ষস তো আর কোনো প্রেতজনী বা অপদেবী নন যে কিছু মন্ত্র, কিছু উপাচার দিয়ে তার বিনাশ ঘটানো সম্ভব। এ মানব জাতির সামগ্রিক অভ্যাসলব্ধ ফল, স্বভাবলব্ধ বিভীষিকা।
তবুও আশু প্রতিরোধ তো করতে হবেই। আমার কর্তব্য যা আমার জন্মকালে দীক্ষাকালে নির্দিষ্ট হয়েছিল, তাও তো নিয়তির মতোই ধ্রুবক। তা আমাকে আচরণ করতেই হবে। নিরাময় না হোক, প্রতিরোধ তো হবে। চোখ বন্ধ করে উচ্চারণ করলাম, ওম কলকয়ে বিদমহে বাসুদেবায় ধীমহি তন্ন কল্কি প্রচোদয়াৎ। ওম। একটা বিস্ফোরণ ঘটলো। পঞ্চপূজার অঞ্জলি দিতে দিতে দেখলাম মেধোর কণ্ঠনালীর স্বর্ণবন্ধনীটি ফেটে পড়েছে। দু চোখ হাত দিয়ে চেপে সে ছিটকে পড়েছে মাটিতে। যন্ত্রণার অভিঘাতে চিৎকার করে উঠেছে করুণ সুরে। রমানাথ থমকে গেল, থেমে গেল তার স্ত্রীও। তাদের গলা থেকে স্বর্ণবন্ধনীর চিহ্ন দ্রুত মিলিয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে ভেসে আসা চিৎকারগুলিও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আমি যজ্ঞ ভূমে মাথা ঠেকিয়ে প্রণাম করলাম। নমস্তে সর্বদেবনং বরদাসি হরিপরি ইয়া গতিস্তুং প্রপন্ননাং শ্যামে ভূয়াত্মদর্শবাৎ। ওম বিশ্বরূপস্য সর্বাসি কলকি কলিকালে শুভা সর্বত পাহি মং দেব মহাকলকি। কুয়াশার আবরণ ছিঁড়ে আকাশে উদ্ভাসিত হলো খণ্ডচন্দ্র। আষ্টে গন্ধটি কখন যেন মিলিয়ে গিয়ে বেলকাঠ আর গব্যগন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল। মাথার উপর দিয়ে উড়ে গেল একটা সাদা পেঁচা। এক পাল হাঁস তড়বড় করে ঢুকে এলো রমানাথের প্রাঙ্গণে। আমি বুঝলাম একে একে গ্রামে সরস্বতীর পুনরাধিষ্ঠান হয়েছে, লক্ষ্মীর পুনরাগমন। কলিরাক্ষস ওই কুয়াশার সঙ্গেই সরে গেছে অন্ধকারের অন্তরালে। একে একে পল্লীর মঙ্গলদ্বীপ জ্বলে উঠল, ঘরে ঘরে বেজে উঠল মঙ্গল শঙ্খ। আমি জানি আবার এ গ্রামে লক্ষ্মীর ঘট স্থাপিত হবে। ছেলে মেয়েরা দলে দলে সুর করে নির্ভুল উচ্চারণে পাঠ করবে সুভাষিতানি। কিন্তু বিভূতি। আমি বিস্মিত হয়ে বললুম, কিন্তু কিন্তু কি ঠাকুর মশাই? তারানাথ এক টানে নিজের দেহ থেকে সাদা ফতুয়াটি খুলে ফেলে বললেন, এ কলঙ্ক কি আর জীবৎকালে যাবে বিভূতি? এ কি ঠাকুর মশাই, এ কি? কিশোরী চমকে উঠল। অসীম বিস্ময়ে আমি দেখলুম তারানাথের সারা গায়ে কাঁটা দিয়েছে, আর তার গলা বেড় দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে একখানি বৃত্তাকার স্বর্ণাভ চিহ্ন, স্বর্ণবন্ধনের ছাপ। ভাঙা গলায় তারানাথ বলে চললেন, এ বিষ কোনো মন্ত্রে দূরীভূত হওয়ার নয়। শত শত বছর ধরে এ পাপ কলি আমরা নিজেদের শরীরে আত্মায় অর্জন করেছি। লোভ, লালসা, ঈর্ষা, ক্রোধ, কাম। কোন মন্ত্রে এদের বিনাশ হবে বিভূতি? মোট লেনের আকাশখানি থম থম করছে রাত্রির সকল তারা বুকে নিয়ে। পাঁচ মাথার মোড়ে অজস্র মানুষ ছুটে চলেছে গন্তব্যে নাকি নিরুদ্দেশে। গলার কাছে একটা অস্বস্তিকর অনুভূতি। আশ্চর্য হলুম না, ভয় পেলুম না। আমি জানি একখানি সোনা রঙের বন্ধনে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে কণ্ঠনালী বেষ্টন করে। সেটি আমার উপার্জন, সেটি মানব জাতির শত বছরের লব্ধ কুবুদ্ধি। কলি রাক্ষসের
স্বর্ণবন্ধনী। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প সুদপুরের স্বর্ণবন্ধনী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।